বাগদা বিচের ভিডিও তো দেখলেন, আর এবার সমুদ্র ছেড়ে একটু জঙ্গল বা পাহাড়ের দিকে ফেরার পালা, যেখানে আছে রিভার সাইড ভ্যালি, উঁচু উঁচু ঝর্ণা আর ঘন জঙ্গলে বাঘের সাথে দেখা হওয়ার সুযোগ। বাগদা সমুদ্র সৈকতে এক রাত কাটিয়ে এবার আমাদের চলে যেতে হবে উড়িষ্যার আরও একটা অফবিট ডেস্টিনেশনে, একটা ঘন জঙ্গলে। হ্যাঁ, আমরা বলছি শিমলিপাল ন্যাশনাল পার্কের কথা, যেটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ। পাহাড় সমুদ্র তো অনেক হলো, চলুন এবার এক সুন্দর আদম্য পরিবেশের খোঁজে বেরিয়ে পড়া যাক। এ যেন এক মায়াবী অরণ্যের জগৎ। একবার এলে যাপিত জীবনের সব ক্লান্তি অবসাদ নিমেষেই দূর হয়ে যাবে। হাই এভরিওয়ান, বৃষ্টি কথার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আজকে আমাদের ভিডিও হতে চলেছে বহু প্রতীক্ষার একটা অবসর নিয়ে। আজকে আমরা যাচ্ছি শিমলিপাল ন্যাশনাল পার্ক। এখন ঘড়িতে বাজে 8:40 মতো। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর ডিরেক্ট বেরিয়ে যাব। এখান থেকে শিমলিপালের দূরত্ব 100 কিলোমিটার মতো, আর টাইম লাগবে 2.5 ঘন্টা মতো। চলো আজকে ভিডিওতে দেখাবো যে শিমলিপাল জঙ্গলের সাফারি কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, সব কিছুই ভিডিওতে থাকছে। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ডিটেলসগুলো। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। বাগদা বিচে আসার সময় আমরা বলেছিলাম যে শুধুমাত্র সমুদ্র দেখাই কিন্তু মেন উদ্দেশ্য নয়। যেহেতু আমার এক বন্ধু থাকে উড়িষ্যার বাড়িপদতে, সেহেতু আমরা এখন যাচ্ছি উড়িষ্যার বাড়িপদ দিয়ে শিমলিপাল ন্যাশনাল পার্কে। অ্যাকচুয়ালি ওটা বাড়িপদ থেকে ডিস্টেন্স 20 কিলোমিটার। আর এখন এই দুবলাগড়ি থেকে কাপ্তিপদ, বাড়িপদ, হলদিপদ এবং বালাসোর এই কটা রাস্তা পেরিয়ে আমরা সোজা ঢুকবো পিথাপাতা চেকগেটের দিকে। অ্যাকচুয়ালি শিমলিপাল ন্যাশনাল পার্কে ঢোকার দুটো গেট রয়েছে, একটা পিথাপাতা চেকগেট আর একটা হচ্ছে জয়সপুর চেকগেট। তো আমরা যেহেতু বাড়িপদ দিয়ে ঢুকবো, সেহেতু আমরা পিথাপাতা চেকগেট দিয়ে ঢুকবো। চলুন পুরো ভিডিওটা দেখাবো। আর এখান থেকে এখনও ডিস্টেন্স 95 কিলোমিটার মতো, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। শিমলিপালে আসার ইচ্ছে ছিল বহুদিন, আজ সেই ইচ্ছা পূরণের দিন। আমরা আছি 6 জন, আর ভিডিওর ওপারে আছেন আপনারা। ধুবলাগদি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি হলদিপদতে। তারপর ওখান থেকে সোজা চলে যাবো বালাসোর থেকে বাড়িপদ। সেখান থেকে 20 কিলোমিটার পরেই আমরা চলে যাব শিমলিপালে। চলো। তো আমরা পৌঁছে গেলাম বাড়িপদতে, আর এখান থেকে শিমলিপাল ন্যাশনাল পার্ক 23 কিলোমিটার দেখাচ্ছে। এটা বাড়িপদ শহর। শীতে যেমন অনেক বাঙালি পাহাড়ে যেতে পছন্দ করে, ঠিক তেমনি অনেক মানুষ আছে যারা জঙ্গলে আসতে পছন্দ করে। আর যদি কলকাতার খুবই কাছে এই শিমলিপাল ন্যাশনাল পার্ক তথা শিমলিপাল টাইগার রিজার্ভ থাকে, তাহলে 2-3 দিন ছুটি পেলেই বেরিয়ে আসা যায় এই জায়গা থেকে। জঙ্গলে ঢোকার আগে আপনি একটু সমুদ্রেও আপনার কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন আমাদের মতোই। আমরা এখন আসছি বাগদা বিচ থেকে। আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ঝটপট দেখে ফেলো, আর আমার ভিডিওটা যদি তুমি এই ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আসি শিমলিপালের নামকরণের কথায়। শিমুল বা লাল রেশম তুলো গাছের সম্পদ থেকে এই জঙ্গলের নামকরণ করা হয়েছে। শিমলিপাল টাইগার রিজার্ভে এসে টাইগারের দর্শন পেয়েছি কিনা সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা চলে আসলাম পিথাপাতা চেকগেটের পাশে। চলো, এটা কিন্তু শিমলিপাল ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। আমি বলেছিলাম যে একটা পিথাপাতা চেকগেট রয়েছে আর একটা রয়েছে আমাদের জয়সপুরে। এখানে গিয়ে এন্ট্রি করতে হবে। জঙ্গলে যাওয়ার জন্য আপনাকে এই পিথাপাতা এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি করতে হবে, যেটা সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে আপনাকে এন্ট্রিটা করতে হবে। তারপরে আসলে আপনাকে আর ঢুকতে দেওয়া হবে না। এবার ভিতরে যদি আপনি কোনো রিসর্ট বুক করেন তাহলে আপনি সেখানে থেকে যেতে পারেন, আর যদি না বুক করেন তাহলে আপনাকে সন্ধ্যে 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর নিজেদের গাড়ি নিয়ে আসলে আপনারা সব গাড়ি নিয়েই জঙ্গলের মধ্যে ঢুকতে পারবেন না, তার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো রাজ আপনাদের একটু পরে ডিটেলসে বলে দিচ্ছে। আর শিমলিপাল জঙ্গল সাফারির সময় কিন্তু আপনাকে এখান থেকে এন্ট্রি করতে হবে। এটাই হচ্ছে মেন এন্ট্রি গেট। কাকা 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 দরজা খোলা।
শিমলিপালে জঙ্গল সাফারি করতে গেলে কিন্তু কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়ম আমি জঙ্গল সাফারির সময় পরে সব ডিটেলসে আলোচনা করছি। এখানে কিন্তু কিছু টাইমিংস রয়েছে, কিছু ডু অ্যান্ড ডোন্টস রয়েছে, মানে কি করতে পারবেন কি করতে পারবেন না, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে এবং সেগুলো আমি পরে বলবো। আর এটা হচ্ছে জঙ্গলের এন্ট্রি। জঙ্গলের পরিবেশ যেন খুবই মায়াবী। আমরা আসি জঙ্গল ঘুরতে, যেটা কিনা আসলেই অসংখ্য প্রাণীর আবাসস্থল। ফার্স্টে আমরা রিসর্টে যাব, সেখানে গিয়ে আমাদের জিনিসপত্রগুলো রাখবো, তারপরে আমরা জঙ্গল সাফারির জন্য বেরোবো। জঙ্গল সাফারির নিয়ম কিছু আছে, সেটা ফার্স্ট নিয়ম হচ্ছে আপনি কিন্তু যে কোনো রকম গাড়িতে জঙ্গল সাফারি করতে পারবেন না। এখানে মানে আপনাকে পুরোপুরি এসইউভি গাড়ি নিতে হবে, যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm এর উপরে। আমাদের ভেনু গাড়ি রয়েছে যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 195 mm, তো আমরা করতে পারবো। এবার আমরা নিজেদের গাড়িতে জঙ্গল সাফারি করব কি আমরা গাড়ি ভাড়া করব পরবর্তীকালে, সেটা দেখার ব্যাপার, কারণ এখানে রাস্তা খুবই খারাপ। আর গাড়ি 4 হুইল ড্রাইভ হতে হবে। যদি আপনি নর্মাল গাড়ি নিয়ে আসেন, মানে যেমন দেখলেন এখানে একটা i20 বা সামথিং হুন্ডার কিছু একটা গাড়ি গেল, সেই গাড়ি নিয়ে কিন্তু আপনাকে জঙ্গল সাফারি করতে দেবে না। আপনার যদি রিসর্ট বুকিং থাকে তাহলে আপনি যেতে পারবেন। জঙ্গল সাফারিতে কিন্তু সম্পূর্ণ এসইউভি গাড়ি লাগবে। আর এই শিমলিপাল ন্যাশনাল পার্ক পরিদর্শন শুধুমাত্র কিন্তু বন্যপ্রাণী দেখার জন্য নয়, রিজার্ভটিতে রয়েছে সবুজ বন, অন্বেষণের জন্য অত্যাশ্চর্য দৃশ্য, বহের পানি এবং জোরেন্না নামক দুটি জলপ্রপাত। এখানে দেখাচ্ছে বেয়ার পানি 44 কিলোমিটার। আমরা চেষ্টা করব বেয়ার পানিতে যাওয়ার। আর বেয়ার পানিতে যেতে গেলে আপনাকে জঙ্গলের একদম ভিতরে ঢুকতে হবে। যাওয়ার পথেই এমন একটা জায়গা পড়লো যেখানে যার পাশ দিয়ে নদী আছিল, তো সেই নদীর জল রাস্তাতে উঠে গিয়েছিল। বর্ষাকালে নাকি এটা পুরোটাই ডুবে যায়। তো আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আর এখানে জঙ্গল সাফারির কিছু নিয়ম মানে আমি এখন জানতে পারলাম এসে। অ্যাকচুয়ালি এখানে দু ধরনের জঙ্গল সাফারি হয়। ফার্স্ট যেটা জিপ সাফারি হয়, সেটাকে আপনি অনলাইনে বুকিং করতে পারবেন। বিভিন্ন রকম স্লটে আছে, সকাল 5:30 থেকে একটা হয়, দুপুর 3টে থেকে একটা হয়, আর একটা হয় হচ্ছে যেটা বেহের পানি নিয়ে যায়। সেটা সবথেকে বড় সাফারি এখানে হয়। একটা জিপ সাফারি হয় যেটা মোটামুটি 5 ঘন্টার হয়, আর বেহের পানি যেতে গেলে যেটা হয় সেটা সারাদিন লাগে। তো এখন আমরা জিজ্ঞেস করলাম রিসর্টে, আর জিজ্ঞেস করলে ওরা বললো যে এখন যদি আমরা বেরোই তাহলে আমাদের রিসর্টে ফিরতে ফিরতে রাত 12টা বেজে যাবে। মানে এটা এতটাই বড়, মানে ডাইরেক্ট পিধাপাতা চেক গেট দিয়ে ঢোকা হয় আর জয়সপুর চেক গেট দিয়ে বেরোনো হয়, তারপরে সেটাকে ঘুরে আসতে আসতে প্রায় প্রচুর সময় লাগে। তাই বেহের পানি ফলসে যাওয়া তো মনে হচ্ছে আর হচ্ছে না, কিন্তু জিপ সাফারিটা করবো। এতদূর যখন এসেছি জিপ সাফারিটা করবো। এবার আমার যেটা বলার আপনাদের, যে আপনারা যদি পুরো শিমলিপালটা একদিনে ঘুরে দেখতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ একদিন লাগবে। মানে একদিন বলতে 11টা থেকে এখানে শুরু হয় এন্ট্রি, পুরো জঙ্গল সাফারি যেটা হয় 11টা থেকে এন্ট্রি শুরু হয়, আর দুপুর 1টা পর্যন্ত এন্ট্রি হয়। গাইড কিন্তু আপনার লাগবেই, গাইড ছাড়া এরা কিন্তু এন্ট্রি দেবে না। গাইড ছাড়া যদি আপনি এন্ট্রি করতে চান তাহলে কিন্তু আপনার একটা ডিক্লারেশন ফিল আপ করতে হবে যে জঙ্গলের মধ্যে ঢুকলে আপনার যদি কিছু হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। তো গাইড নিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। নিজে যদি এসইউভি গাড়ি থেকে, যেটা আমি ফার্স্টেই বললাম যে 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সের উপরে যদি আপনার এসইউভি গাড়ি থাকে আপনি নিজে যেতে পারেন। কিন্তু তাহলে কিন্তু যদি আপনার 5 সিটারের গাড়ি হয় তাহলে কিন্তু গাইড রাখার জায়গা আপনি পাবেন না। আর সেটা হলে কিন্তু এখানে একটু এন্ট্রি হওয়া মুশকিল। আর এছাড়াও এখানে অনেক বড় বড় বোলেরো গাড়ি পাওয়া যায়, বোলেরো বা স্করপিও বা বিভিন্ন রকম গাড়ি। জিপ কিন্তু পুরো জঙ্গল ঘোরায় না, জিপের যে ঘোরানোর সময়টা সেটা হচ্ছে অনলি 5 আওয়ার্স। মানে জঙ্গলের ভিতরে 30-32 কিলোমিটার মতো নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে ওই কিছু সাফারি দেখাবে। পুরো জঙ্গল তো দেখানো সম্ভব না, কিছুটা দেখাবে, দেখে ছেড়ে দেবে। মেন ট্যুরের প্ল্যান সেইটা কিন্তু করতে গেলে আপনাকে শিমলিপালে 2 দিন থাকতে হবে। ফার্স্ট দিন আপনি এসে জিপ সাফারি করলেন, সেকেন্ড দিন আপনি পুরো ট্যুরটা কমপ্লিট করলেন। অ্যাকচুয়ালি এটা আমরা আগে জানতাম না, আমরা একদিনই প্ল্যান করেছি, একদিন বাগদা বিচে প্ল্যান করেছি, একদিন এখানে প্ল্যান করেছি। তো একদিনে আমাদের পুরো মানে বেয়ের পানি ওয়াটারফলস তো যাওয়া হচ্ছে না, যেটা দেখার খুব ইচ্ছা ছিল। বাট জঙ্গল সাফারিটা আমি অবশ্যই আপনাদের দেখাবো পুরোপুরি। আর রেট পুরোপুরি অনলাইনে বুকিং করতে হয়। টিকিটটা কীরকম হয় আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীরকম টিকিট হয়। আপনাকে অনলাইনে বুকিং করতে হবে, যে ওয়েবসাইট থেকে বুকিং করবেন সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আপনি সমস্ত অনলাইনে বুকিং করতে পারেন। 4750 টাকা করে জিপ সাফারি পড়ছে। আর যদি আপনি গাড়ি নিতে চান তাহলে ওই রকম 7000 টাকার মতো পড়বে যদি আপনি পুরো ট্যুরের যদি গাড়ি নিতে চান। তো চলুন, জঙ্গল সাফারির পুরো দিনটা শুরু হচ্ছে কাল সকাল থেকে। তো দেখা হচ্ছে কাল সকালে। সকালবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে রেডি টেডি হয়ে আমরা 5টার দিকে হোটেল থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি জঙ্গল সাফারিতে। চল, আমরা যেহেতু আজকেই ব্যাক করব বাড়িতে, তো ওই জন্যই সকাল সকাল সাফারিটা করে নেওয়া। এখন বাজে ভোর 5:30।
আর আমরা এখন আছি শিমলিপাল ন্যাশনাল পার্কের একদম পিঠাপাতা গেটের সামনে। আর এখান থেকে আমাদের জিপ সাফারি আছে, জিপগুলো চলে এসছে, দেখো আমি তোমায় দেখাচ্ছি। এখানে জিপ সাফারির কিছু কিছু স্লট হয়, যেমন ভোর 5:30 থেকে ফার্স্ট স্লট শুরু হয়, সেকেন্ড স্লট ওরকম সকালবেলায় আছে ওরকম 11:30 থেকে, আর থার্ড স্লট ইভিনিং স্লট হচ্ছে 3:30 থেকে, 3টে বা 3:30 থেকে, ওরকম 5 ঘন্টা মতো ঘোরায়। হ্যাঁ, আপনাকে অনলাইনে বুকিং করতে হবে এই স্লটের জন্য। আর এক একটা জিপে 6 জন করে। জিপ সাফারি অনেক সকাল থেকে শুরু হয়ে যায়, কিন্তু পুরো জঙ্গল সাফারি করতে গেলে আপনার এন্ট্রি হচ্ছে 11টা থেকে। এবার শুরু হবে আমাদের জঙ্গল সাফারি। আমাদের জিপও চলে এসেছে এবং আমরাও রেডি সাফারির জন্য। আর এর মধ্যে আমাদের গাড়িটাকে নিয়ে যাওয়া হবে ওদের কোনো একটা পার্কিং এ। আর এই হচ্ছে আমাদের জিপ, এবার এখানে আমরা উঠে পড়বো। তা ওঠার আগে আমাদের যে গাইড ছিল সে বললো ভিতরে কোনো খাবার দাবার পাবেন না, যদি খাওয়ার কিছু নিতে হয় তো এখানে একটা দোকান আছে সেখান থেকে নিয়ে নিতে। তো আমরা কিছু বিস্কুট কেক নিয়ে নিলাম। আর প্যাকেটগুলো জঙ্গলে ফেলা যাবে না, এগুলো তো কমন সেন্স আমরা জানি, তাও আমাদেরকে গাইড বলে দিল। তো আমরা এখানে জিপে বসে পড়েছি, এবার শুরু হবে আমাদের সাফারি। তো শুরু হলো আমাদের 5 ঘন্টার জন্য জঙ্গলের জিপ সাফারি। আর এই জিপ সাফারিটা কিন্তু আপনাকে অনলি জিপেই করতে হবে। যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তো পুরো জঙ্গলটা অবশ্যই ঘুরতে পারবেন উইথ গাইড, কিন্তু জিপ সাফারিটা জিপ যেখানে যায় সেখানে অনলি জিপই যায়। ভোরবেলা ঠান্ডা একটু আছে, দেখা যাক কী কী পশু পাখি দেখা যায়। রিসর্ট থেকে যখন বেরিয়েছিলাম তখন তো পুরো অন্ধকার, এখন অল্প অল্প আলো ফুটছে। মানে কতদিন পরে যে আমরা এরকম ভোর দেখলাম তার কোনো ঠিক নেই। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এই শিমলিপাল বাঘ সংরক্ষণাগারটি 2750 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এটার নামকরণ হয়েছে লাল রেশম তুলোর গাছের জন্য। শিমলিপাল 2009 সাল থেকে গ্লোবাল নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ারের অধীনে এসেছে। আনুষ্ঠানিকভাবে 1956 সালে একটি বাঘ সংরক্ষণাগার এবং 1973 সালের মেতে প্রজেক্ট টাইগারের অধীনে মনোনীত করা হয়। তো আমরা এখন চলে আসলাম আমাদের ফার্স্ট চেকপোস্টে। এরকম বিভিন্ন রকম চেকপোস্ট পার করে আপনাকে যেতে হবে, শুধু একটা নয় অনেকগুলো চেকপোস্ট রয়েছে। আর সব বাড়ি কিন্তু আপনাদের পাসটা লাগবে, মানে যে পাসটা আপনি বানাবেন সেই পাসটা কিন্তু লাগবে। সববার চেক করতে করতে যেতে হবে। আমার সাথে একজন গাইড আছে, একজন ড্রাইভার আছে, আর গাইড কিন্তু এখানে মাস্ট। গাইড ছাড়া ঢোকা খুব মুশকিল, সেই জন্য যারা নিজের গাড়িতে আসছে তাদের কিন্তু 5 সিটারের গাড়িতে একজনের জায়গা ফাঁকা রাখবেন গাইডের জন্যে। কারণ আমি অনেক ভিডিও শিমলিপালে দেখেছি কেউ কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি বলেনি। আমি বলছি যে গাইডের জন্য কিন্তু একটা সিট ফাঁকা রাখতে হবে। আর এই চেকপোস্টের নাম হচ্ছে তালাজড়ি চেকপোস্ট। শিমলিপাল নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত খোলা থাকে। শিমলিপাল জঙ্গলের মধ্যে ঢুকে ফার্স্ট যে চেক গেটটা ওটা পেরোনোর সাথে সাথেই আমরা এই 8টা প্রাণী বাদেও আর একটা প্রাণী দেখতে পেলাম প্রথম, সেটা হচ্ছে ময়ূরী। তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে ওখানে ময়ূরী হেঁটে যাচ্ছে। আর আমরা জানি যাকে আমরা ময়ূর বলি তারই পেখম থাকে বড়, যেটা নেলেও নাচ করে। আর ফিমেল ময়ূরী যার পেখম থাকে না। তো এটা হচ্ছে সেই ময়ূরী, এক্ষুনি উড়ে যাবে আমাদের অত্যাচারে, আমাদের ফটো তোলার জ্বালায়। তো চলো নেক্সট কোন প্রাণী আমাদের দেখা দেয় দেখা যাক। 2750 বর্গ কিলোমিটার জুড়ে এই ন্যাশনাল পার্কটা, আর এর কোর এরিয়া হচ্ছে 1250 বর্গ কিলোমিটার। কতটা বড় হতে পারে। শিমলিপাল ন্যাশনাল পার্কটি 102টি পরিবারের অন্তর্গত 1076 প্রজাতির উদ্ভিদের একটি গুপ্তধন। এখানে প্রায় 96 প্রজাতির অর্কিড শনাক্ত করা হয়েছে। আমরা নভেম্বরের লাস্ট উইকে এসেছি আর ঠান্ডা লাগছিল মারাত্মক। এতটা যে ঠান্ডা লাগবে আমরা বুঝতে পারিনি, কারণ এত সকালে যে আমাদের সাফারি হবে সেটা আমরা জানতাম না। তো সেভাবে শীতের জামা কাপড় আনাও হয়নি, ঠান্ডা মারাত্মক লাগছিল সকালে এই সাফারিতে। এই পার্কটিতে মোট 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 242 প্রজাতির পাখি এবং 30 প্রজাতির সরীসৃপ রেকর্ড করা হয়েছে। এখানে প্রধান প্রধান স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, এশিয়ান হাতি, সাম্বার, হরিণ, গৌড়, জঙ্গলের বিড়াল, বুনো শুয়োর, চৌসিংহ মানে 4 শিংওয়ালা হরিণ, দৈত্য কাঠবিড়ালি এবং সাধারণ ল্যাঙ্গুর অবস্থিত। জঙ্গল সাফারি কিন্তু সারা বছর যে খোলা থাকে এমন ব্যাপার নয়, এতে কিছু টাইমিংস রয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে সবার জেনে রাখা উচিত।
যে 15ই জুন থেকে 1 নভেম্বর অবধি কিন্তু জঙ্গল সাফারি বন্ধ থাকে। যেহেতু বর্ষাকালে শিমলিপালে অনেক ধস নামে, সেহেতু 15ই জুন থেকে 1 নভেম্বর এই সময়টা জঙ্গল সাফারি বন্ধ থাকে। আপনি যদি রিসর্ট বুক করেন, রিসর্টে আপনি যেতে পারেন সারা বছরই, কিন্তু জঙ্গল সাফারি আপনি এই সময়টুকু করতে পারবেন না। নভেম্বরের 1 তারিখ থেকে, মানে প্রবাবলি ডেট ওটা, নভেম্বরের 1 তারিখ থেকে জঙ্গল সাফারি শুরু হয়। আর এই টাইপের জঙ্গল সাফারিতে সবসময় সজাগ থাকতে হয়, চারপাশটা ভালো করে খুঁটিয়ে দেখতে হয়, কথাবার্তা নিজেদের মধ্যে না বলে। এখানে যেমন আমরা একটা সাম্বার দেখেছি, কিন্তু ওটা এতটাই দূরে যে আমরা ফোকাসে আনতে পারিনি, তোমাদের দেখাতে পারছি না ঠিক করে। এই সাম্বার হলো হরিণ প্রজাতির মধ্যে সব থেকে বৃহৎ সদস্য, যা আমরা দূর থেকে কালো বর্ণেরই দেখেছিলাম। সাম্বার ডিয়ার এই মুহূর্তে বিপদগ্রস্ত সংরক্ষণ অবস্থাতে রয়েছে, যা আমরা একটিই দেখেছি, এবং তারাও জঙ্গলের ভিতরে থাকে, জল খেতে তখন এসেছিল। আর এখানে আমরা এক ঝাঁক সাধারণ হরিণ দেখতে পেলাম। তারপর চলে আসলো আর একটা চেক গেট, যেটাকে পেরিয়ে আমরা আরো ভিতরে ঢুকবো। শিমলিপাল নামটা হয়েছে শিমুল গাছের নাম থেকে। শিমুল মানে হচ্ছে রেড সিল্ক কটন। শিমুল গাছে এখানে প্রাধান্য দেখা হয়েছে বলে এর নাম হয় শিমলিপাল। এখানে কিছু হরিণ, বাইসন, জংলি মুরগি এগুলো তো দেখা যায়। আর আমরা পিঠাপাতা চেকপোস্ট থেকে পেরিয়ে ভজমে আসলাম। এটা 17 কিলোমিটার মতো হবে। অ্যাকচুয়ালি দুটো রুট আছে। ভজমের রুটটাতে জিপ সাফারি হয়, আর যেটা বেহার পানির রুট সেখানে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন, বা আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। আর এখানেও আমাদের চেকপোস্ট রয়েছে, আর সেই চেকপোস্টে পাস দেখাতে হলো, মানে আমাদের যে গাইড আছে সেই সব করে দিচ্ছে। আর এখানে আমরা একটা জংলি কাঠবিড়ালি দেখতে পেয়েছিলাম, যার সাইজটা অনেকটা বড় ছিল। সেটারই ফটো তুলছিলাম। ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না আমি জানি, তাও তোমাদের যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আমরা যেহেতু ভোর ভোর জঙ্গলে প্রবেশ করেছি, ওই জন্য প্রচুর পাখির সাউন্ড আমাদের কানে এসেছে। এই জঙ্গলে প্রায় 230টি প্রজাতির পাখি বাসা বাঁধে। সাধারণত এই জঙ্গলে পাওয়া পাখিগুলি হলো লাল জঙ্গল পাখি, পাহাড়ি ময়না, ময়ূর, আলেকজান্দ্রিন প্যারাকিট এবং ক্রেস্টেড সর্প ঈগল। এছাড়াও রিজার্ভে যেগুলো পাওয়া যায় তাদের মধ্যে ধূসর হর্নবিল, ভারতীয় পাইট হর্নবিল এবং মালাবার পাইট হর্নবিল বিখ্যাত। এছাড়া ইন্ডিয়ান ট্রোগানও এই জঙ্গলে আছে। পার্কটিতে প্রচুর সংখ্যায় সরীসৃপও রয়েছে, যার মধ্যে সাপ এবং কচ্ছপ উল্লেখযোগ্য। মাগার ক্রোকোডাইল ম্যানেজমেন্ট প্রোগ্রাম স্বাদুপানির কুমিরকে খাইরি নদীর তীরে এবং তীরে বেঁচে থাকতে এবং বেড়ে উঠতে সাহায্য করেছে। এখানে বলে রাখি, জঙ্গলের মধ্যে ড্রোন ওড়ানো স্ট্রিক্টলি নিষেধ। এটা আমাদের রিসর্ট থেকে ওড়ানো ড্রোন শট। এই ন্যাশনাল পার্কটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় দুটো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে নিয়ে বেষ্টিত। ফার্স্ট হচ্ছে হাদগার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেকেন্ড হচ্ছে কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সাথে রয়েছে ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভ। টোটাল এই জঙ্গলে 35 টাইগার্স রয়েছে। প্রায় 242 প্রকারের পাখি আর 32 প্রকারের স্তন্যপায়ী পাওয়া যায় এখানে। আর কিছু ডু অ্যান্ড ডোন্টস আছে, সেটা আমি বলেছি যে বলবো। 1 নম্বর হচ্ছে কোনো অ্যালকোহল জিনিসপত্র নিয়ে কিন্তু আপনি জঙ্গলে ঢুকতে পারবেন না। কোনো রকম ননভেজ খাবার নিয়ে আপনাকে জঙ্গলে ঢুকতে দেবে না। আর যে টাইমে আপনি সাফারি স্লট বুক করবেন, আপনাকে কিন্তু সেই টাইমে আসতে হবে। এই পুরো টোটাল জঙ্গল সাফারি করার সময় কিন্তু একবারও আপনাকে নিচে নামতে দেবে না এরা। নিচে নামা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। হরিণ এখানে প্রচুর আছে। বাঘ তো দেখতে পেলাম না, আমি জানতাম যে পাবো না, তাও আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট 1979 সালে এই জঙ্গলের 2200 স্কোয়ার কিলোমিটারকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসাবে ঘোষণা করে। 2009 সালে ইউনেস্কো থেকে এটা বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পায়। এই জঙ্গলে 10,000 লোকের বসবাস রয়েছে। 10,000 লোক, আর প্রায় 61টা ভিলেজ রয়েছে। মানে এত বড় জঙ্গল। আমরা তো জাস্ট একটা পার্কে আসছি, অ্যাকচুয়াল কোর এরিয়ায় তো নিয়ে যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আমি সুন্দরবনে গেছিলাম, সেখানেও কোর এরিয়ায় এরা নিয়ে যেত না। তবে যতটুকু দেখা যায়, রাস্তা খুবই বাজে। এক্ষুনি আমরা এখানে একটা বার্কিং ডিয়ার দেখলাম, যা হরিণ প্রজাতির সব থেকে ছোট সদস্য।
এই হরিণ ভয় পেলে বা শিকারী প্রাণী দেখলেই কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডাকে বলে একে বার্কিং ডিয়ার বলা হয়। আর এবার বলি শিমলিপালে আসার জন্য কলকাতা থেকে আপনি কি কি উপায় আসতে পারেন। নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আসলে তো ঠিক আছে, আর যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে কিন্তু নিয়ারেস্ট স্টেশন, সব থেকে বড় স্টেশন বালাসোর। আর এছাড়াও লোকাল কিছু স্টেশন এখানে আছে, যেমন বাড়িপাদো, বাদামপাড়, এরকম কিছু লোকাল স্টেশন রয়েছে, সেখানে নেমেও কিন্তু শিমলিপালে আসা যায়। আর পিঠাপাতা গেট দিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে বাড়িপদ হয়ে আসতে হবে। ধসপ্রবণ এরিয়া, তো বর্ষাকালে সেজন্য বন্ধ রাখে, আর একটু বৃষ্টি হলে একটু অ্যাভয়েডই করা উচিত। আর আমাদের কলকাতা থেকে বাই রোড যদি আপনি আসতে চান 270 কিলোমিটার ডিস্টেন্স শিমলিপালে। শুধুমাত্র বাঘ নয়, এখানে কিন্তু লেপার্ডও দেখা যায়, সাথে হাতি তো আছেই। তবে এই 5 ঘন্টার জঙ্গল সাফারিতে কিন্তু আপনাকে এখানে কোনো খাওয়ার জায়গা নেই, মানে আপনাকে খাবার যদি আপনি বাইরে থেকে কিনে আনতে পারেন তাহলেই খাবেন। কিন্তু বেহের পানি যাওয়ার রাস্তায় কিন্তু কিছু কিছু ছোটো ছোটো লোকাল রেস্টুরেন্ট রয়েছে। তো যারা বেহের পানি ট্যুর করছেন তারা দুপুরের লাঞ্চের জন্য ওখানে লোকাল রেস্টুরেন্ট থেকে অ্যাটলিস্ট বাঙালি খাবার ভাত ডাল খেতে পারেন। আমাদের বেহের পানি যাওয়া হলো না, কারণ বেহের পানি যেতে গেলে শিমলিপালে 2 রাতের প্রোগ্রাম করতে হতো, আর আমাদের 1 রাতের প্রোগ্রাম, ওই জন্য আমরা বেহের পানিটা স্কিপ করলাম। নেক্সট টাইম দেখা যাবে, নেক্সট টাইম যদি কোনো দিন আসি অবশ্যই করব। 712 ফুট উচ্চতা এই ফলসটা রয়েছে, বেহের পানি ওয়াটার ফলস। শুধুমাত্র বেহের পানি না, এখানে জারন্ডা বলে একটা ফলস রয়েছে যেটা প্রায় 574 ফুট উপরে। ওটা তো দেখা হলো না, চলো কি করা যাবে। আমি ফার্স্টেই বলেছিলাম যে 195 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সে গাড়ি ছাড়া কিন্তু শিমলিপাল ন্যাশনাল পার্কে আপনাকে অ্যালাউ করবে না। তাহলে যদি গাড়ি নিয়ে আসতে হয় আর যদি বেহের পানি ওই সাইড যেতে হয় তাহলে কিন্তু আপনাকে এসইউভি গাড়ি নিয়েই আসতে হবে। কোনো সিডান বা হ্যাচব্যাক গাড়ি কিন্তু চলবে না, এটা কিন্তু ভালো করে একটু মাথায় রেখে দেবেন। এখানে একটা নো এন্ট্রি লেখা আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে জঙ্গলের কোর এরিয়া, দেখুন একবার, বেশি দূর এরা ঢোকাবে না। এটা এক্স্যাক্টলি কোর এরিয়া বলতে সেই কোর এরিয়া না যেখানে বাঘ বা হাতি থাকবে। এখানে প্রচুর পরিমাণে হরিণ দেখলাম আমরা, প্রচুর হরিণ, সারি সারি হরিণ। তো যেখানে হরিণ থাকে সেখানে বাঘ নিশ্চয়ই থাকবে না। অ্যাকচুয়ালি বাঘ যেখানে থাকে সেখানে কাউকেই নিয়ে যাওয়া হয় না, আমরা জানি সেটা। কোনো টুরিস্টকেই নিয়ে যাওয়া হয় না, শুধুমাত্র গবেষণার কাজের জন্যই সায়েন্টিস্টদের নিয়ে যাওয়া হয় কোর এরিয়াতে, অ্যাকচুয়াল কোর এরিয়াতে। সম্পূর্ণ কোর এরিয়াতে যাওয়া সম্ভব না, কারণ আমরা আস্তে আস্তে ঢুকছি অ্যাটলিস্ট জঙ্গলের কোর এরিয়ার মধ্যে। আর আমরা জঙ্গলে এসে বাঘ দেখবো আশা রাখি, সত্যি কি কথা, কিন্তু বাঘ দেখতে পাওয়া কিন্তু দুর্ভাগ্যেরই কারণ একটা। আমার তো মনে হয় এরকম জঙ্গলে এসে সাফারিতে বাঘ দেখতে পাওয়াটাই দুর্ভাগ্যেরই কারণ। কারণ এরকম খোলা জিপে আমরা যদি বাঘ দেখতে পাই, যে কেউ তার শিকার হয়ে যেতে পারি। তোমরা শিমলিপালে কারা কারা এসছো, যদি এসে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমরা যেসব বন্যপ্রাণী দেখেছি সেগুলো বাদেও যদি তোমরা আরো অন্য কোনো বন্যপ্রাণী দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আরএনএ নিবাস নিয়ে তো ভিডিও একটা আলাদা করে হবে, জাস্ট এরপরে আপনারা সেটা দেখতে পারবেন যে এর মধ্যে রিসর্ট কীরকম ধরনের রয়েছে। আমি আগেও বলেছি যে এখানে প্রাইভেটও রয়েছে, গভর্নমেন্টও রয়েছে। যদি প্রাইভেট রিসর্ট আরও চান সুইমিং পুলওয়ালা, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার। আর যদি সব থেকে বেস্ট রিসর্ট চান তাহলে কিন্তু লুলুং আরএনএ নিবাস সব থেকে বেস্ট। এরপরে ভিডিও ওটাকে নিয়ে আসছে। তবে গার্ড যখন বলছিল যে এটা কোর এরিয়া, আমাদের সত্যিই ভয় লাগছিল, যে কারণ চারপাশটা এত মানে একটা মায়াবী অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিল, তো গাটা ছমছমই করছিল। আমাদের গার্ড গল্প করছিল যে উনি যতবার টুরিস্টদের নিয়ে এই অবধি এসছে, মানে এইখানটায় ঘুরিয়েছে, তার মধ্যে তিনি 2বার এখানে নাকি বাঘ দেখতে পেয়েছে দূর থেকে। তো এগুলো শোনার পর তো আরো ভয় লাগছিল। আর জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারবে কতটা মানে মায়াবী একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিল। আর এরকম সিচুয়েশনে ওই রকম একটা গল্প শুনতে কিরকম লাগে তোমরাই ভাবো। তাই খুব সতর্ক হয়ে আমরা বসেছিলাম আর চারপাশটা দেখছিলাম আর অনুভব করছিলাম এই জঙ্গলি পরিবেশটাকে। তবে এটা কিন্তু পুরো সাইলেন্ট জোন, গাড়ির আওয়াজ শুনলেই হরিণগুলো পালিয়ে যাচ্ছে দৌড়িয়ে। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ, শুধুমাত্র স্তন্যপায়ী আর পাখিও নয়, প্রায় 32 প্রকারের রেপটাইলসও দেখা যায় এখানে। আর এখানে কিন্তু বেঙ্গল টাইগারের বাস, মানে এখানে যে ধরনের বাঘ দেখা যায় সেটা কিন্তু বেঙ্গল টাইগার।
পুরো জঙ্গল সাফারিতে এই একটি জিপের সাথেই আমাদের দেখা হলো। সকাল বলে হয়তো একটু কম চলছে, বা জঙ্গলটা এত বড় অনেকগুলো জিপ চললেও তাদের সাথে দেখা হবার চান্স বাঘ না খুবই দেখতে কম। পারলে মন খারাপ করার কিছু নেই, জঙ্গলটা উপভোগ করাটাই বড় কথা। এত সুন্দর পরিবেশ, আর এরকম হুট খোলা জিপে জঙ্গল সাফারি করার মজাটাই আলাদা। তো আমরা চলে এসেছি আমাদের আরেকটা চেকপোস্টের কাছে। প্রায় পিঠাপাতা চেকপোস্ট থেকে 23-24 কিলোমিটার হয়ে গেল কিন্তু আমাদের। আমরা এখন যাচ্ছি খাদেকির উদ্দেশ্যে, এদিকে কুসুমবানি। ফরেস্টের চাকরি যারা করে আমি তাদের কথা ভাবছি শুধু। এইখানে সব খাওয়া দাওয়া থাকা, সিরিয়াসলি মানে দেখুন একবার এই যেহেতু জঙ্গল, আমি খুব জোরে কথা বলতে পারছি না, ভয়েসটা একটু কম আসছে। তারপর ড্রাইভার দাদাকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করে করে আমরা একটুখানি গাড়ি থেকে নামলাম। বললাম যে 2-3টে ফটো তুলেই আবার উঠে যাব। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের উপর দয়া করে 5 মিনিট টাইম দিয়েছে। তো আমরা এখন আছি শিমলিপাল ন্যাশনাল পার্কের কোর এরিয়ার একদম ভিতরে। এখানে গাড়ি থামাতে দেয় না। আমি আমার গাইড এবং ড্রাইভার দাদাকে অন রিকোয়েস্ট আমি বললাম যে একটু দাঁড় করাও গাড়িটা, অ্যাটলিস্ট কিছুক্ষণ সময়ের জন্য একটু উপভোগ করি জঙ্গলটাকে। তো আমি দেখাচ্ছি, এটা পুরোপুরি জঙ্গলে একদম কোর এরিয়া। একটু মাঠ রয়েছে, এখানে একটা ফরেস্ট রেঞ্জের অফিস রয়েছে। এখানে কিন্তু জায়গায় জায়গায় ফরেস্ট রেঞ্জের অফিস রয়েছে। এখন 2750 স্কোয়ার কিলোমিটার ঘোরা তো সম্ভব না। আর আমি বলেছিলাম ভিডিওতে পাহাড় রয়েছে প্রচুর, পাহাড়, চারিদিকে পাহাড়, আর নদীর জলের শব্দ শোনা যাচ্ছে। এবার আমরা কোর এরিয়া থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। কোর এরিয়া থেকে নর্মাল জঙ্গল থেকে সেই ফার্স্ট গেট যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেখানে যাব। সেখানে আমাদের সেই গাড়ি পার্ক করা আছে, সেখান থেকে গাড়িটা এনে আবার আমরা রিসর্টে ফিরবো। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন বাজে 9:30, আর আমরা ব্যাক করছি আবার পিঠাপাতা চেক গেটের দিকে। মোটামুটি জঙ্গল সাফারি শেষ হয়ে গেল, এখনও যেতে 1 ঘন্টা সময় লাগবে। এখান থেকে ছোটোখাটো মাইলস্টোন করা আছে। পিঠাপাতা এখনও প্রায় 15 কিলোমিটার, 1 ঘন্টা মতো লাগবে। তারপরে চেক আউট করে, হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। যদি শিমলিপালকে নিয়ে আরও কোনো ইনফরমেশন জানার দরকার হয় কমেন্ট সেকশনে জানাবেন, আমরা জানাবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম। শিমলিপালে এসে কোথায় আছি, কোন রিসর্টে উঠেছি, সেই ভিডিওটা দেখার জন্য আমাদের নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর সেই ভিডিওটা হতে চলেছে খুবই চমৎকার, কারণ আমাদের রিসর্টটাই ভীষণ সুন্দর। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।